আজকে এমন একটি ঘটনা তোমাদের সামনে তুলে ধরে এনেছি যেটা দেখলে তোমাদের পুরো রোম হর্ষ হয়ে যাবে, একেবারে প্রমাণ সহ তুলে এনেছি। হ্যাঁ, কি ঘটনা ঘটেছে সেটা তোমাদের শোনার জন্য একটু তো অপেক্ষা করতেই হবে। 1 মাস হয়েছে, হ্যাঁ 1 মাস হয়েছে বিয়ে হয়েছে। পলাশ সুস্মিতার মতনই এটা ঘটনাটা। পলাশ সুস্মিতার বিয়েটা হয়েছিল কতদিনের? পলাশ সুস্মিতার বিয়েটা হয়েছিল 2.5 বছরের, আর এটা হয়েছে 1 মাস হয়েছে। এই 1 মাসের বিয়ের মধ্যেই ছেলেটা কিন্তু নিজের জীবন ত্যাগ করতে বাধ্য হয়েছে। কেন নিজের জীবন ত্যাগ করতে বাধ্য হয়েছে আজকে সেটা জানবো এই মেয়েটির মুখ থেকে, খোদ মেয়েটির মুখ থেকে কি এমন ঘটলো, আর মেয়েটি যে কত মিথ্যা কথা বলছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো। সেই মেয়েটি কত বড় মৃত্যু, মেয়েটি কিন্তু ইচ্ছাকৃতভাবে এই ছেলেটিকে মানে একেবারে শেষ করে দিয়েছে। একটা কথা বলো তো, বিয়ে মানে কি মা বাবারা এইরকম মানে সন্তানদেরকে শেষ করার একটা পরিণতি করছে? সেটা তো না। বিয়ে মানে তো একটা জীবন নতুন ভাবে সৃষ্টি করা, বিয়ে মানে তো একটা সুখের সৃষ্টি করা। বিয়ে মানে তো এইরকম না। বিয়ে যদি এইরকমই কেউ কারোর সাথে যদি এইরকমই হিংসা পরায়ণের ব্যাপার থাকে, ভাই বিয়ে করারই দরকার নেই, বিয়ে করারই দরকার নেই। এরকম যদি হিংসা পরায়ণের দরকার থাকে, আরে ভাই এ তো পলাশ সুস্মিতার থেকেও এটা আরো বেশি বড় একটা ঘটনা ঘটে গেছে, যেটা গোটা পৃথিবীকে একেবারে লোম হর্ষ করিয়ে দিয়েছে। আর খোদ ভিকটিম, মানে যে খোদ ভিকটিম বলবো না, যে খোদ ঘটনাটি ঘটিয়েছে সে খুব শান্ত মস্তিষ্কে সেই ঘটনাটার বর্ণনা দিচ্ছে, এবং সে কিচ্ছু জানে না, একেবারে নান্নাসা মুন্নাসার মতন বর্ণনা দিচ্ছে। কিন্তু এই মেয়ের যে কত বড় অপরাধী সেটা তোমরা জানতে পারবে আজকের এই ভিডিওর মাধ্যমে। আমরা চাই এই মেয়েটির উপযুক্ত শাস্তি হোক। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ভিডিওটি প্রমাণ সমেত তোমরা দেখে নাও। তিনি আমাকে, আমার যেহেতু শরীর খারাপ, আমার রিসেপশনের পরের দিন থেকেই অনেক শরীর খারাপ, তেনাকে বলেছিলাম আমার তো বয়সটা অনেকটাই ছোট, তো তাকে বলেছিলাম কিছুদিন টাইম দাও আমাকে, আমি একটু মিলিয়ে নিই, সবার সঙ্গে একটু মানিয়ে নিই, তোমার সঙ্গে একটু মানিয়ে নিই, তারপর যা হবে হবে। তো তিনি শারীরিক সম্বন্ধ করলো, তাই নিয়ে আমার কোনো প্রবলেম নেই। তিনি দিনের পর দিন নেশা করে আসে, তাই নিয়েও আমার কোনো প্রবলেম নেই। তিনি ওইগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবার আমি ভেবে রেখেছিলাম, যে কি আস্তে আস্তে সময় বাড়লে ঠিক হয়ে যাবে। তারপর তিনি পরের দিনকে, মানে যেদিন এখানে আসে সেদিনকে আমাকে বলে যে কি আমি আজকে করব, শারীরিক সম্বন্ধ তোমার সঙ্গে করব। তা আমি তখন বললাম, দেখো আমার শরীরটা খুব খারাপ, আমি কলকাতা থেকে ওষুধ নিয়ে এসেছি, ইনফেকশন যেহেতু আমার হয়েছে। আমার রিসেপশনের পর দিয়ে ভ্যাজিনাতে আমার ইনফেকশন হয়েছে। ইনফেকশন আমি তাকে বললাম আমি ওষুধ নিয়ে এসেছি ইনফেকশনের, আমি খাচ্ছি, আমি ভিওয়াস দিই ওখানটা, সেই যেই করে প্রসেসগুলো সেইগুলোও করছি। দেখো আমি তোমাকে পরিষ্কার করে বলছি, আমি এখন একটু টাইম দাও আমাকে, আমি কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে, কিছুদিন একটু টাইম দাও। তো তখন এই কথাটা সে নিতে না পেরে সে আমাকে মারলো। তো সে যখন মারলো আমি তাকে কিছু বললাম না। আর পরের দিনকে সকালবেলা, এরপর যে ফিজিক্যাল রিলেশন হয়েছে তোমাদের মধ্যে? হ্যাঁ অবশ্যই ফিজিক্যাল রিলেশনশিপও হয়েছে। আমি যে প্রেগনেন্ট হয়েছিলাম, সেই আমি ওষুধ খেয়েছি, সেই ওষুধের ইয়েও আছে। 1 মাস তো বিয়ে হয়নি, প্রেগনেন্ট মানে? আমার যে এসছিল, আমার যে তিনি যে ভেতরে সেই ইয়ে করেছিল, আমাকে তারা ওষুধ দিয়েছিল। আমি তো এইসব কিছু বুঝি না, আমার এইসব অত বয়স নেই, আমি ওইসব কিছু বুঝি না। তোমার বয়স কত? আমার 18 হয়েছে। তো আমাকে আমার ননদ বললো না, ওই যে 1 মাসে তুমি প্রেগন্যান্সি বুঝবি কি? এটা আমার মাথায় এলো না। আমাকে বললো যে কি তুমি শারীরিক সম্বন্ধ যেহেতু করেছো, প্রেগন্যান্সির যে একটা না 21 দিনের যে ওষুধটা হয়, ওই ওষুধটা আমি খেতাম প্রত্যেক দিন, ডেলি আমি সেই ওষুধটা খেতাম। আর সেই ওষুধটায় যে সাইড এফেক্ট হয় আমি জানতাম না তখন। সেই ওষুধটা আমি ডেলি খেতাম, পুরো ওষুধ খেয়েছি। খাবার পর মাকে বললাম, মা এমন ওষুধ খেয়েছি আমি। মা বললো যে কি তুই খাস না, এমন ওষুধ খাস না, তুই একবার ডাক্তার দেখা। তো আমি সেখানে গিয়ে ডাক্তার দেখালাম। দেখানোর পর তিনি বললো একটু ইনফেকশনালে হয়েছে।
আচ্ছা ওটা বাদ দাও, তারপরে গন্ডগোলটা কি হলো বড় শোনার দরকার নেই। তারপরে তো গন্ডগোলটা তারপর হলো, তেনাকে বললাম যে কি আমাকে মেরেছে। মারার পর আমি মাকে বললাম, মাকে সকালবেলা ফোন করে উঠে বললাম, মাকেও বলিনি, আমি আমার বোনকে বলেছি, দেখ বোন এমন এমন ব্যাপার হয়েছে, সে আমাকে মেরেছে, তুই কাউকে বলিস না। যেহেতু তাকে ছবি আরে পাঠিয়েছি, আমি ছবি যেহেতু পাঠিয়েছি, সে মাকে পাঠিয়েছে, দেখো মা দিদিকে এমনি করে মেরেছে। এবার মা যেহেতু জেনেছে, মা সকালবেলা কিছু বলেনি, বললো বিকেলবেলা আমরা যাচ্ছি, ওখানে গিয়ে অবির সামনে বসে তোদের দুজনকে সামনে বসাবো, বসে কথাবার্তা বলবো। তো এবার অবি তখন আমার ইনফেকশন যেহেতু হয়েছে, আমি তাকে বললাম আমার পেটে খুব লাগছে। এটা কবে? পরশুর ঘটনা? এটা কালকের ঘটনা, তারপরে কালকে সকালবেলার ঘটনা। তারপরে আমি তাকে বললাম যে আমার পেটে লাগছে, তো আমি বললাম যে আমি খাবো না, তুমি খেয়ে নাও। তাকে ভাত বেড়ে দিলাম, সে খেয়ে নিল। সে আমাকে বললো তুমি ভাত খাবে, বললাম আমি এখন খাবো না, আমার পেটে অনেক লাগছে। আমি বলি আমি তাই শুয়ে পড়লাম। তাকে যে এটা বলেছি তার রাগ হয়েছে, আমি কেন বলেছি হ্যাঁ কাল দুপুরে কেন বলেছি। এবার সেই জিনিসটা বলেছি, তিনি ভাতটা নিচে রেখে এসে ওপরে শুলো আমার পাশে। এবার আমার পেটে যন্ত্রণা, আমি শুয়ে পড়েছি। তিনি কখন উঠে চিঠি লিখে ঘর দিয়ে বেরিয়ে গেছে আমি জানি না। ঘুম থেকে উঠে মা আমি দুজনেই ফোন করছি, ফোন করে তাকে ডাকছি। তিনি বলল আমি আসবো না, আমি 2 দিন পর আসবো। বললাম ঠিক আছে, তুমি যেখানেই আছো তুমি বলো লোকেশন, আমরা দুজনে যাচ্ছি, আমরা দুজনে গিয়ে নিয়ে আসছি, তুমি রাগ করো না, আমি আছি। এবার সেখান দিয়ে আমার বাবা মা ফোন করে বলেছে যে কি তুমি কেন আমার মেয়েকে মেরেছো, তুমি ঘরে আসো, তোমাদের সঙ্গে কথা আছে, দুজন মিলে বসে কথা বলবো, মীমাংসা করবো, যদি সেরকম কিছু হয় আমি আমার মেয়েকে নিয়ে চলে যাবো। বুঝলাম। তারপর হলো ঘটনা শেষ হয়ে গেল। তারপর তোমাকে 20,000 টাকাও পাঠিয়েছে তোমার অ্যাকাউন্টে। 20,000 টাকা না, 24,000 কত টাকা, 24,000 কত টাকা পাঠিয়েছে। আর একটা সুইসাইড নোটও লিখে গেছে। সুইসাইড নোট ঠিক না, তিনি লিখেছে। আমি বলছি কখন লিখেছিল ওটা? তোমার হাতে দিয়েছিল না, রেখে গেছিল, তুমি পরে পেয়েছো। তিনি যখন আমাকে ফোন করে, আমাকে মারে, আমার চুলের মুঠি ধরে টানে, আমার মাকে মারে, আমার মাকে পুরো একদম শুয়ে দেয় মেরে। আমার একটা বন্ধুকে এমন মারে তার সেলাই ছিঁড়ে যায়, তার একটা কিডনি নেই। সে এই অবস্থা এলো কেন? তার মানে আমার যেহেতু এরকম হয়েছে, সে দেখতে এসেছিল আমাকে, সে এসে চুপচাপ দাঁড়িয়েছিল, আমাকে যেহেতু মারছে, আমাকে ছাড়াচ্ছিল, আমাকে যে ছাড়াচ্ছে তাকে ফেলে মারা হয়। তার একটা কিডনি নেই, একটা অ্যাপেন্ডিক্স হয়েছে, অ্যাপেন্ডিক্সের সেলাই আছে, ওই সেলাই মারপিটে ছিঁড়ে যায়, তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। নাম কি তার? তার নাম স্নেহা কুর্মী। তার নাম স্নেহা? আচ্ছা, বাড়ি কোথায় তার? তার বাড়ি আমার বাড়ির পাশে। বিয়ে হয়ে গেছে? না। সে হসপিটালে ভর্তি আছে? গেছে, তাকে নিয়ে গেছে, ডাক্তার দেখাতে নিয়ে গেছে। তার মোট ছেলেও ছিল, মেয়েও ছিল, কিন্তু একটা ভিড়ের মধ্যে, একটা ক্যাওয়াসের মধ্যে বোঝা যায়নি কারা কারা মারছে, কিন্তু বেশিরভাগ মেয়েই ছিল। পুলিশ আসছে নাকি? জিজ্ঞাসা করছি, পুলিশ আসছে? না, পুলিশ। বন্ধুরা দেখতে পেলে মেয়েটি কত বড় অপরাধী। একটা মেয়ে একটা ছেলের জীবন নিয়ে নিতে পারে, যে মেয়ে হাসতে হাসতে জীবন নিয়ে নেওয়ার পর সে হাসতে হাসতে সেগুলোকে বলতে পারে, মুখে কোনো শোকের ছায়া নেই, মুখে কোনো রকম শোকের অনুতাপ নেই। একটা কুকুরের সাথেও যদি 1 মাস থাকা যায়, একটা আশ্রিতার সাথেও যদি 1 মাস থাকা যায়, তার উপরে একটা মায়া পড়ে যায়, আর যার সাথে সে ঘর সংসার করেছে তার উপরে মায়া পড়েনি, তার মানে বুঝতে হবে এর মাথাটা কতটা শাতির, বা এই পরিণতির প্রতি তার কতটা দিমাগ চলেছে, সেটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাই যে সরকারের দৃষ্টি যেন এই বিষয়টি আকর্ষণ করে। আমি জানি না ছেলেটির পরিবার কেমন বা কি, বা ছেলেটির পরিবার ক্ষমতা আছে কিনা সরকারের কাছে পৌঁছানোর মতো। আমি চাই, সন্তান তো সবার সন্তানই সমান না, একটা বড় সন্তানই হোক বা ছোট সন্তানই হোক না কেন, মায়ের কোল তো ফাঁকা হয়েছে না, তো সেই সন্তানের যেহেতু মায়ের কোল ফাঁকা হয়েছে, সেই জন্য আমি চাই সরকারের কাছে প্রার্থনা করতে, যাতে এই মেয়েটি সঠিক শাস্তি পায় এবং তার মা যেন তার সন্তানের জন্য সঠিক মানে অপরাধীকে শাস্তি দিতে পারে এবং উপযুক্ত শাস্তি দিয়ে তার সন্তানের যেন জীবনটা ধন্য করতে পারে। তো বন্ধুরা, একটাই প্রার্থনা করব যে সরকারের দৃষ্টি যেন আজকের এই ভিডিওটি
আকর্ষণ করে। আজকের মতন আসি, আবার দেখাবি তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। এই বিষয়ের উপর আরো আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না। আজকের মতন আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।